আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছে আমি সাহাত হাবিবি সেতু। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানকে ঘিরে যে উত্তেজনা এবং ইরানকে উপরে ইসরায়েলি এবং আমেরিকার যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রেক্ষাপটে কিন্তু পুরো দুনিয়ার শেয়ার বাজারের অবস্থা খুব খারাপ আমরা দেখতে পাচ্ছি। মানে সূচকের নিম্নমুখী অবস্থান দেখতে পাচ্ছি। সেখানে আমাদের দেশের শেয়ারের বাজারের অবস্থা আমরা বেশ ভালো অবস্থায় দেখতে পেয়েছি। প্রায় ১% আমরা বৃদ্ধি দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগেও পুঁজিবাজারে। একটু শেয়ার বাজারের ইন্ডিকেটরগুলো আপনাদেরকে জানিয়ে দিব। যদি যেমনটি বলছিলাম, ১.৩২% বৃদ্ধি পেয়েছে, ৭২.৩৪ পয়েন্ট বেড়েছে শেয়ার। এই মুহূর্তে অবশ্য ডিএসসি এক্স এর অবস্থান ৫,৫৩৪.০৫ পয়েন্ট। এরপর দেখে নিতে চাইব যে দাম বাড়া এবং কমার অবস্থান, এবং যেটি বলছিলাম শেয়ার বাজারের অবস্থা খুবই ভালো। ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে মাত্র ৪০টির, এবং অপরিবর্তিত রয়েছে মাত্র ৯টি শেয়ার বাজারের দামের অবস্থা। এবং এই মুহূর্তে আমরা জেনে নিব একবারে চট করে লেনদেনের অবস্থা। লেনদেনের কথা যদি বলি তাহলে ৭৭৯,৯৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে আজকের শেয়ার বাজারের এই ঢাকা স্টক এক্সচেঞ্জে। এখন এই শেয়ার বাজারের বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। শাহিদ ইমরান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। একদম বোকা প্রশ্নের মতো মনে হবে, সারা দুনিয়ায় মানুষ উৎকণ্ঠায় রয়েছে, উদ্বেগে রয়েছে, ভীতির মধ্যে রয়েছে, এবং এটি খুব স্বাভাবিকও। যেভাবে আমরা যুদ্ধ অবস্থা দেখতে পেয়েছি, সব শেয়ার বাজারের অবস্থা যখন এরকম, তখন বাংলাদেশের শেয়ার বাজারের এই আজকের দিনটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা গতকাল কিন্তু যুদ্ধের একটা রিয়াকশন আমাদের বাজারে দেখেছিলাম। প্রায় ২০০ পয়েন্ট পড়ে গেছিল বাজার, এবং সেখান থেকে বাজার একটা পর্যায়ে এসে হয়তো কিছুটা ব্যাক করেছে, আমি বলবো। তো গতকালের তুলনায় আজকে আজকেও দেখেন সকালবেলা মার্কেট প্রায় ১০০ পয়েন্ট আপ হয়ে গেছিল। তো সেই তুলনায় আমাদের যে আজকে শেষে এসে দাঁড়িয়েছে 72.34, এইটাকে আমি খুব বেশি কিছু মনে করছি না। আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, এতে কিছু শেয়ারের দাম বাড়তেই পারে, কারণ আমরা দীর্ঘদিন ধরেই একটা ঋণাত্মক অবস্থার মধ্যে ছিলাম। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে জেপি মর্গানও বলছে, ওয়াল স্ট্রিট জার্নাল থেকেও বলা হয়েছে যে পুরো বিশ্বেই এখন আসলে বিনিয়োগের জন্য শেষমেশ সবাই ওই গোল্ড এবং ডলারের উপরে নির্ভর করছেন, সবাই ভীত রয়েছেন নতুন বিনিয়োগ করতে। সুতরাং এক ধরনের সংকোচনের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্বের পুঁজিবাজারগুলো। সেই জায়গায় আমাদের এখনই অ্যাডভান্স কি করার আছে, মানে সরকারের পক্ষ থেকে? যেহেতু আমরা গতকাল ২০০ পয়েন্টের মতো দরপতন দেখেছি, আজকে একটু ৭২ পয়েন্ট বেড়েছে, তার মানে এই না যে কালকেও বাড়বে। সুতরাং এই সময় আসলে সরকারের করণীয় কি, বা বিনিয়োগকারীদের করণীয় কি, কোথায় ভুল করা যাবে না বলে মনে করেন? না, এইটা অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের বিনিয়োগকারীদেরকে এবং সরকারকেও। কারণ আমরা বুঝতে পারছি যে বৈশ্বিক পরিস্থিতি খুব একটা খারাপ সময়ের ভেতরে যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এটা তো শুধু যুদ্ধ না, এইটার সঙ্গে তেলের সরবরাহের একটা বিশাল ব্যাপার আছে। সুতরাং পৃথিবীব্যাপী যদি এই যুদ্ধ আরেকটু লিঙ্গার করে, পৃথিবীব্যাপী তেলের একটা সংকট পড়বে, এবং সেই তেলের সংকট পড়লে জীবনযাত্রার মান থেকে শুরু করে সবকিছুই বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এই জন্যই আমাদের যেটা মনে হয় এখন যেটা করা উচিত, যে খুব সাবধানে পা ফেলা উচিত। আমরা কোথায় বিনিয়োগ করছি, কি বিনিয়োগ করছি। আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি বেশ কিছু খারাপ কোম্পানিরও কিন্তু খুব উলম্ফন হচ্ছে আমাদের বাজারে, ক্রমাগত ভাবে দাম বেড়ে যাচ্ছে। সুতরাং বিনিয়োগকারীদেরকে আমি সাবধান হতে বলবো যে আপনার কষ্টার্জিত টাকা আপনি কোথায় বিনিয়োগ করছেন, বিনিয়োগ করার আগে অবশ্যই দেখে নেবেন। জি, আমরা যখন ৫ ব্যাংকের একীভূত করা দেখলাম, তখন এই ৫ ব্যাংকের যারা বিনিয়োগকারীরা রয়েছেন তাদের এক ধরনের অভিযোগ ছিল যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ তাদেরকে ঠিকভাবে দেখভাল করেন নাই, এক ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকে ছিল। এখন এই যে কিছু শেয়ারের দাম আপনি বলছেন যে কিছু খারাপ প্রতিষ্ঠান তাদের শেয়ারের দাম হু করে বাড়ছে, কিন্তু কোনো আপনি সাধারণ বিনিয়োগকারীদেরকে হয়তো বা সতর্ক করছেন, কিন্তু বাংলাদেশ যারা শেয়ার বাজারের রেগুলেটরি অথরিটি, তারা কি বিষয়টি দেখছে? যদি না দেখে থাকে কেন দেখছে না, বা তাদের দেখাবার জন্য আসলে কি করণীয়? ধন্যবাদ। আসলে আমাদের শেয়ার বাজার তো মুক্ত বাজার অর্থনীতির একটা পার্ট। সুতরাং শেয়ার যদি আমাদের গ্রাহকরা কিনতে চান, আমাদের বিনিয়োগকারীরা কিনতে চান, সেক্ষেত্রে তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিষেধ করতে পারে না যে আপনি এই শেয়ারটা কিনবেন না, বলতেও পারে না যে এই শেয়ারটা আপনি বিক্রি করবেন না। সিকিউরিটি এক্সচেঞ্জের আইন কানুনের ভিতরে বাজার চলছে কিনা, সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জের নিয়ম দেখার বিষয়। সুতরাং আমি বলবো যে এই ক্ষেত্রে
আমার বিনিয়োগকারীকে সতর্ক হতে হবে। আমরা বিনিয়োগকারীরা অনেক সময় দেখি যে ভাই আমি এত দামে শেয়ার কিনলাম, এখন দাম পড়ে গেছে। দেখেন এই দাম কিন্তু কমিশন নিয়ন্ত্রণ করে না। কমিশন নিয়ন্ত্রণ করে আইন রেগুলেশন। হ্যাঁ, সেই আইন এবং রেগুলেশনের জন্য অনেক সময় বাজারে হয়তো উত্থান পতন হয়, সেটার জন্য আপনি হয়তো কিছু বলতে পারেন, কিন্তু বাজারে আপনি শেয়ার কিনেছেন সেটার জন্য আপনি বলবেন যে দাম কেন পড়ে গেছে? এটা তো আপনি বাজার দেখে, কোম্পানির অবস্থান দেখে শেয়ার কিনেছেন। সুতরাং আমি বলবো যে কমিশন এক্ষেত্রে সতর্কবাণী দিতে পারে বিনিয়োগকারীদেরকে, যে আপনারা সতর্ক হন, বিনিয়োগের এই অবস্থা, সেটা আপনারা সতর্কভাবে বিনিয়োগ করেন, যেটা কমিশন সবসময় করে থাকে। কিন্তু বিনিয়োগকারীকে, আমি যে আমার ইনভেস্টমেন্টটা করছি, সেই ইনভেস্টমেন্টটা অবশ্যই আমাকে সতর্ক হয়ে করতে হবে। জি, এবার একটু আমাদের নির্বাচনের পরে এক ধরনের ইতিবাচকতার মধ্যে দিয়ে আমরা অপেক্ষাকৃত ভালো অবস্থা দিয়ে শেয়ার বাজার, আমি বলবো যে মানে নির্বাচনের আগে যে 6 মাস আমরা বাজার দেখেছি তার থেকে অন্ততপক্ষে ভালো অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং এইবারের যে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বেশি শেয়ার বাজার আলোচিত হয়েছিল যে অডিটগুলো ঠিকমতো হচ্ছে কিনা, এবং সেই চর্চাটা, সেই প্র্যাকটিসটা আবারও ফিরিয়ে আনার একটা ব্যাপার ছিল। আবার রাজনৈতিক সরকার যখন এসেছে তখন আবার রাজনৈতিক প্রভাবও সামনে চলে আসবে। কি মনে করছেন যে সংস্কৃতি থেকে পরিবর্তন দেখতে পাচ্ছেন, নাকি সরকার যেমন বলছে সংস্কারে তারা থাকবে, আপনাদের যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং যারা বিনিয়োগকারীরা রয়েছেন তাদের মধ্যেও কি ওই সংস্কারের চাহিদাটা দেখতে পাচ্ছেন কিনা? এই সরকারের দিন তো বোধহয় 10 দিনও হয়নি, সুতরাং 10-15 দিন আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এবং এনাদের নীতিমালাগুলো ওনারা যেভাবে বলছেন সেটা আহ, বাস্তবায়নে একটা সময় দিতেই হবে, অন্তত 3 মাস আমাদেরকে লুক আফটার করতে হবে যে আসলে কি হচ্ছে। তো আমি আশা করি যে বিএনপি গভর্নমেন্টের আগের সময়গুলোতেও শেয়ার বাজার একদম বড় উত্থান হয়নি, আবার পতনও হয়নি, একটা ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। সুতরাং সেই দিক থেকে আমি এখনো আশা করব যে পুঁজিবাজার একটা স্বাভাবিক গতিতে চলবে, যেখানে কেনা বেচা হবে। এবং আমরা যেটা সবসময়, আমি সবসময় বলে আসছি যে আমাদের পুঁজিবাজারের প্রধান সমস্যা হচ্ছে আমরা এক কেন্দ্রিক ব্যবসা করছি। আমরা কি এটা বহু কেন্দ্রিক ব্যবসা করতে হয়? আমরা শুধু ইকুইটি নিয়ে ব্যবসা করছি, আমরা নতুন প্রোডাক্ট দিতে পারছি না আমাদের বাজারকে। আমাদের বাজারের জন্য কিছু ইনস্টিটিউশন আমরা ডেভেলপ করতে পারিনি গত 10 বছরে, বিভিন্ন লাল ফিতার দৌরত্বের কারণে। এগুলো থেকে বেরোয় এসে আমাদেরকে আন্তর্জাতিক মানের একটা বাজার ক্রিয়েট করতে হবে, যেখানে শুধু আমাদের দেশি বিনিয়োগকারীরাই বিনিয়োগ করবেন না, একই সঙ্গে বিদেশি যারা বিনিয়োগকারী আছেন তারাও আমাদের দেশের সেই বাজারের অবস্থাটা দেখে ওনারা বিনিয়োগে আসবেন। আমরা জানি যে আমাদের দেশে বিনিয়োগে, বিদেশিদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের পরিমাণ কিন্তু খুবই কম, এবং সেটা আরো কমে যাচ্ছে। সুতরাং এদিকে আকর্ষণের জন্য আমাদেরকে উচিত যে আন্তর্জাতিক মানের একটা পুঁজি বাজার আমরা যেন উপহার দিতে পারি, সেই চেষ্টা করা। আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন তিনি জানিয়েছেন, তার ক্যাবিনেটকে জানিয়েছেন 180 দিনের একটা কর্মপরিকল্পনা স্ব বিভাগকে দেওয়া হয়েছে। এই 180 দিনের কর্মপরিকল্পনায় আপনাদের পুরো বিষয়টা আসলে অর্থ মন্ত্রণালয়ে যাবে, এবং সেইখানে আমার একটু আপনার কাছে, সবাই তো জানতে চায় যে কি সুপারিশ চান, আমি আপনার কাছে জানতে চাই যে কি কি আপনারা চান না, মানে আপনারা কোনোভাবেই চান না যে পুঁজিবাজারে এই জিনিসগুলো ফেরত আসুক বা এই ব্যবস্থাপনাগুলো চালু হোক ওই কর্মপরিকল্পনার মধ্যে। এই কথাগুলো তো দীর্ঘদিন ধরে বলা হয়ে আসছে। যেমন আমরা চাই যে পুঁজিবাজারে ভালো অডিটর, ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসুক, বিদেশি কোম্পানিগুলো পুঁজিবাজারে আসুক, পুঁজিবাজারে একই সঙ্গে আরো বিভিন্ন আইটেম গুলো আসুক, শুধু এক পুঁজির উপর যেন আমরা ডিপেন্ড না করি। যেমন আমাদের ট্রেজারি বন্ড চালু আমি হয়েছে সেটা জানি, আমি জানতে চাইছিলাম যে কি আপনারা চান না, ট্রেজারি বন্ড মানে কোনটা করা যাবে না বলে আপনারা আমরা মনে করেন যে কোনটা করা চাই না উচিত হবে হচ্ছে না। আগের আগের যে অচল অবস্থাগুলো ছিল সেগুলো আর আমরা চাই না। যেমন একটা ফলস হিসাব নিকাশ দিয়ে যে বাজে কোম্পানিগুলো শেয়ার বাজারে এসছে, আমরা চাই না এরকম আর বাজে কোম্পানি শেয়ার বাজারে আসুক। আমরা চাই বিনিয়োগকারীরা ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন এবং ভালো কোম্পানিগুলো আমাদের বাজারে আসুক। একই সঙ্গে বাজারে যেসব দুর্নীতিগুলো হয়েছে, বাজারে যেসব শেয়ার নিয়ে স্ক্যাম গুলো হয়েছে, এগুলো যেন না হয়, সেই দিকে আমাদের যারা রেগুলেটর আছে তাদেরকে অবশ্যই দৃষ্টিপাত রাখা দরকার। জি, আর আগামীকাল একটা নতুন দিন হবে, আগামীকাল একদম 30 সেকেন্ডে উত্তরটা চাইবো, আগামীকালের জন্য পরামর্শ কি থাকবে? আমার সবসময় পরামর্শ হচ্ছে বিনিয়োগকারীরা বিনিয়োগ দেখে শুনে করবেন। একটা রাজনৈতিক চেঞ্জ আসছে, বেশ কিছু শেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে একটা উল্লম্ফন হচ্ছে, কারণ রাজনৈতিক একটা বিষয় আছে। সুতরাং আপনার বিনিয়োগ যদি আপনি নিরাপদ মনে করেন করবেন। আর যেহেতু আমরা দেখছি যে একটা বৈশ্বিক একটা জটিল সময়ের মধ্যে আমরা যাচ্ছি, সুতরাং আপনার বিনিয়োগ, আমি বলবো যে পুরো বিনিয়োগ না করে আপনি কিছু বিনিয়োগ অবশ্যই হাতে রাখবেন, কারণ এই বৈশ্বিক অবস্থায়
আগামী পরশু কি হবে, কালকের কথা বাদ, কালকে যে আপনি বলছেন যে কালকেও সন্ধ্যা নাগাদ বা সকাল নাগাদ কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। সুতরাং আমাদেরকে ওই রকম স্টেপ নিয়েই আগিয়ে আসতে হবে। অবশ্যই আমরা বিনিয়োগ করব, কিন্তু কৌশলী বিনিয়োগ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এনএলআই সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শাহেদ ইমরান আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রিয়সী। সঙ্গেই থাকবেন।